সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো। আজকে আমি একটি অনলাইন ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজকে এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য যে ক্লাসটি প্রস্তুত করেছি সেটা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমার পরিচিতি, রাজীব চন্দ্র নাথ, সহকারী শিক্ষক, খাইয়ার উচ্চ বিদ্যালয়, ফেনী সদর ফেনী। মোবাইল নং 01824801165, ইমেল নং rajiv03011985@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং, দ্বাদশ অধ্যায়ের ব্যাংক ও গ্রাহকের উপর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কিছু ছবি দেখি এবং বলি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথম ছবিতে করমর্দন দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতে একটা ছবি দেখা যাচ্ছে দুজন গ্রাহকের সম্পর্ক, তৃতীয় ছবিতে কার্ড ফান্স করতেছে, চতুর্থ ছবিতে কম্পিউটারে অনলাইন ভিত্তিক কাজ করতেছে। শিক্ষার্থীবৃন্দ, আসো তাহলে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের পাঠের বিষয় কি হবে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যাংক ও গ্রাহক। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের যে শৃঙ্খল আমি জানিয়ে দিচ্ছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যাংক ও গ্রাহক সম্পর্কে ধরনগুলো লিখতে পারবে, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্বগুলো ব্যাখ্যা করতে পারবে, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো বর্ণনা করতে পারবে। আমি আবার বলছি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যাংক ও গ্রাহকের সম্পর্কে ধরনগুলো লিখতে পারবে, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্বগুলো ব্যাখ্যা করতে পারবে, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আসো আমাদের সূচনা পর্বে আসি। এখানে দুইটি ছবি দেখা যাচ্ছে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কিত। তো আমরা জেনে নেই ব্যাংক ও গ্রাহকের সম্পর্কিত বিষয়টা কি। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসী ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র বা ভিত্তিমূল। আবার বলছি, ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসী ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র বা ভিত্তিমূল। এই সম্পর্ক সততা, নিষ্ঠা ও বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি হয়। আসলে সততা, নিষ্ঠা ও বিশ্বাস ছাড়া যেরকম কোনো কাজ হয় না, এরকম ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের মধ্যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আরো কিছু ছবি দেখি ব্যাংকার ও গ্রাহক সম্পর্কিত। এখানে দুইটি ছবি দেখা যাচ্ছে, একজন ব্যাংকার আর পাশে গ্রাহকরা আছে। দ্বিতীয় ছবিতে ব্যাংকার কাস্টমার এর সম্পর্কটা ফাইলিং হিসেবে দেখানো হচ্ছে। তৃতীয় ছবিতে গ্রাহকরা অপেক্ষা করতেছে ব্যাংকিং কার্যক্রমের জন্য, ধারাবাহিকভাবে তার চিত্র দেখানো হচ্ছে। তো আসো আমরা আমাদের লিখিত বক্তব্যে এটা প্রকাশ করি। ব্যাংকার, ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন, যেটা তোমরা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করো, অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। তাহলে ব্যাংকার কি আমরা জানলাম, ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন অথবা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। আসো আমি গ্রাহক কাকে বলে জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রাহক বলতে আমরা কি বুঝি? ব্যাংকে আমানত করা ঋণ ও অন্যান্য সেবা গ্রহীতাই হচ্ছে গ্রাহক। ব্যাংকে আমানত করা, আমানত অর্থ যে টাকা জমা দান, ঋণ ও অন্যান্য সেবা। অন্যান্য সেবা অনেক কিছু ব্যাংক দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, লকারে অনেক কিছু রেখে থাকে, এই জন্য বলা হয়েছে অন্যান্য সেবা ব্যাংক দিয়ে থাকে। তাছাড়া বিদেশি লেনদেনের জন্য ব্যাংক ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরনটা জেনে নিই। প্রথম ছবিতে ডেটর ও ক্রেডিটর
সম্পর্ক দেখানো হচ্ছে, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে। দ্বিতীয় ছবিতে একটা বিষয় দেখানো হচ্ছে, ডেটর ও ক্রেডিটরের যে সম্পর্কটা নিচে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা আসো বিষয়টা আরেকটু জেনে নিই। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয়, কি বলছি, গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর হয়। আবার গ্রাহক যখন ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তখন গ্রাহক ডেটর এবং ব্যাংক ক্রেডিটর হয়। আমি আবারও পড়ছি, গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর হয়। আবার গ্রাহক যখন ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তখন গ্রাহক ডেটর এবং ব্যাংক ক্রেডিটর হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ব্যাংক ও গ্রাহকের ধরন। এখানে তিনটা চিত্র দেখানো হচ্ছে। এই চিত্রের মাধ্যমে চুক্তিবদ্ধ সম্পর্ক দেখানো হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটা চিত্র এখানে দেখি। এরপরে আর একটা চিত্র এখানে দেখানো যাচ্ছে। তো আমরা চুক্তিবদ্ধ সম্পর্কটাতে দেখি, হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। তাহলে কি বলেছি, হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্কটা কিভাবে হলো? এখানে প্রথম ছবিতে টাকা আদান প্রদান। টাকা আদান প্রদান আসলে সহজ কথা নয়, এর জন্য চুক্তি করতে হয়। আর একটা দলিল এখানে দেখানো হচ্ছে, যে চুক্তিপত্র বলতে যেটা লিখিত বিষয় সেটা হচ্ছে দলিল। তো আমরা পরবর্তী স্লাইডে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক গ্রাহকের ওসি হিসেবে কাজ করে। আসলে কোনো একটা বিষয় সমাধানের জন্য বা কোনো একটা লেনদেন করার জন্য অনেক সময় মাধ্যমের প্রয়োজন হয়, সেই মাধ্যমটা হচ্ছে ওসি। এখানে কিছু স্বর্ণালংকার এবং দলিল পত্র দেখানো হচ্ছে একটা ছবিতে। আমরা দেখি ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরনের। ব্যাংক গ্রাহকের ওসি হিসাবে কিভাবে কাজ করে থাকে। ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি যথা স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে তাদের ওসি হিসাবে কাজ করে থাকে। আমি আবারও বলছি, ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি যথা স্বর্ণালংকার, যেখানে ছবিতে দেখানো হচ্ছে, দলিলপত্র নিচে ছবিতে দেখানো হচ্ছে, ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে তাদের ওসি হিসাবে কাজ করে থাকে। এটি একটি আইনগত সম্পর্ক। যখন একটা বিষয় লিখিতভাবে হয়ে যাবে তখন আইনগত সম্পর্ক সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী যে কয়েকটা ছবি এখানে দেখাচ্ছি একটু খেয়াল করো, যে এটা কি হতে পারে। চারটা ছবি দেখানো হচ্ছে। মর্টগেজ লোন, এখানে একটা বিষয় দেখানো হচ্ছে, আসলে এটা বন্ধক মতো মনে হচ্ছে। আবার এখানে দেখো দ্বিতীয় ছবিতে মর্টগেজ অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সর্বশেষ ছবিতে দেখো ডিপোজিট গ্যারান্টি। আসলে কোন একটা লেনদেন করতে হলে তার একটা নিশ্চয়তা থাকতে হবে। দেখি আমরা প্রথম ছবিতে বন্ধকদাতা বন্ধক গ্রহীতার সম্পর্ক, একজন বন্ধক দিচ্ছে, একজন বন্ধক নিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রাহক ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের বিষয়টা আরো ভালোভাবে জেনে নিই। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। কি বলছি, গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। এভাবে বন্ধকদাতা গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়। গ্রাহক সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকি ঋণ দিয়ে থাকে। কোনো একটা কিছু জমা রাখলা তুমি, এর বিনিময়ে ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে। এভাবে বন্ধকদাতা গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়। তো আমরা দেখি আর একটা ছবি, যেখানে লেনদেনের চিত্র। দ্বিতীয় ছবিতে ডাচ বাংলা ব্যাংকিং তোমরা এখন খুব জনপ্রিয়, অনেকে করে থাকো বা পরিবারের কেউ করতেছে, তোমাদের কেউ বিদেশে থাকে বা কেউ চাকরি করে লেনদেন করতেছে ডাচ বাংলায়। এরপরে তৃতীয় একটা ছবিতে চেক লিখতেছে বা এটিএম কার্ড পাশে দেখা যাচ্ছে। আর একটা ছবি মোবাইল ব্যাংকিং এর দেখানো যাচ্ছে। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে। তাহলে আমরা বিষয়টা একটু জেনে নিই। গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে।
আমি আবারও বলছি, গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য একটি একক কাজ প্রস্তুত করেছি। তোমরা একক কাজটি করবে। একক কাজটি কি? ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরনগুলো কি কি লিখো। নিশ্চয় এতক্ষণে তোমরা বুঝতে পারছো ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের যে কয়েকটা ধরন আমি বলছি, তোমরা এটা খাতায় লিপিবদ্ধ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরো 4টি ছবি দেখাচ্ছি। প্রথমটা নিশ্চয় বুঝতে পারছো এটিএম বুথের ছবি। দ্বিতীয়টা দেখো অটোমেটেড চয়েস প্রসেসিং সিস্টেম। এরপরে দেখো কিছু মুদ্রা, কাগজি মুদ্রা। এরপর একটা চেকের লিপিবদ্ধকরণের চিত্র। আমরা দেখি অর্থ ফেরত। তাহলে ব্যাংক গ্রাহকের প্রতি ব্যাংকের যে দায়িত্ব, গ্রাহকের প্রতি যে ব্যাংকের দায়িত্ব, তার অর্থ ফেরত বিষয়টা একটু আলোচনা করছি। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে চলতি ও সঞ্চয় হিসাবে টাকা জমা থাকা সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া সম্পাদন করে বা বিধিবিধান মেনে টাকা তুলতে হয়। এখানে চলতি হিসাব কোনটা? চলতি হিসাব হচ্ছে যে হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, দৈনিক যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং উত্তোলন করা হয়, সেটা হচ্ছে চলতি হিসাব। সঞ্চয় হিসাব হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 বার টাকা উত্তোলন করা যায়, এর বেশি পারা যায় না। তো এখানে যতবার ইচ্ছা টাকা কিন্তু উত্তোলন করা যাবে না, এটা একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। তো তাহলে কি বিষয়টা? চলতি ও সঞ্চয় হিসাবে টাকা জমা থাকা সাপেক্ষে অবশ্যই এই দুইটা হিসাবে টাকা জমা থাকতে হবে। যথাযথ প্রক্রিয়া, যে বিষয়গুলো অবলম্বন করতে হয় লেনদেনের জন্য, সেগুলো সম্পাদন করে বিধিবিধান মেনে টাকা তুলতে হয়। তো আসো আমরা এখানে দুইটা ছবি দেখি। এখানে একটা বিচার বিভাগের ছবি আর একটা যে বাংলাদেশের প্রধান ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের ছবি। তাহলে তোমরা দেখো হিসাবের গোপনীয়তা জিনিসটা কি। গ্রাহকের নির্দেশ। গ্রাহক মানে ব্যাংকে যে টাকা জমা রাখে, যার হিসাব আছে সেই গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, এখানে বাংলাদেশ ব্যাংকের চিত্র দেওয়া আছে নিশ্চয়ই। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, এই বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারেই কিন্তু সবগুলো ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়। আইনগত অনুমতি বা আদালতের নির্দেশ ছাড়া, আইনগত অনুমতি অবশ্যই প্রয়োজন, বা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। তাই এখন হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ যে বিষয়টা, সেটা আমি আরো বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার হিসাবে কত টাকা আছে, এটা যদি অন্য কেউ জানতে চায়, তাকে কিন্তু গ্রাহক বলবে না। এটাই ব্যাংকের হিসাবের গোপনীয়তা। তো শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব জিনিসটা আমি আরো ভালো বুঝিয়ে দেওয়ার জন্য এখানে 6টা চিত্র তোমাদের জন্য উপস্থাপন করেছি। আমানতকারীর নির্দেশ পালন। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। এখানে কি বলছি? ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন একইভাবে মক্কেল যদি তৃতীয় কোনো পক্ষ হতে চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের উপর আদেশ জারি করেন, তখন ব্যাংক সেই নির্দেশ পালন করে। তাহলে কি বলছি? ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন একইভাবে মক্কেল যদি তৃতীয় কোনো পক্ষ হতে অর্থ, চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের উপর আদেশ জারি করেন, তখন ব্যাংক সেই নির্দেশ পালন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরো 4টা চিত্র আমি তোমাদের জন্য উপস্থাপন করছি। তার দ্বারা ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই যে সুদের আদান প্রদান ও সেবার ফি। ব্যাংক আসলে সুদ নিয়ে থাকে, এমনকি সুদ দিয়েও থাকে। ব্যাংক আসলে মক্কেলকে বা গ্রাহককে যে অর্থটা দিয়ে থাকে, সেটা ব্যাংক সুদ গ্রাহক থেকে নিয়ে এটা প্রক্রিয়াকরণ করে দিয়ে থাকে। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসেবে জমা করে। বিষয়টা কি? ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসেবে জমা করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান বিষয়টা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। আমি আবারও বলছি, সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। শিক্ষার্থীবৃন্দ, একটি জোড়ায় কাজ তোমাদের জন্য রেখেছি। তোমরা এই কাজটা ইমো বা মেসেঞ্জার যেভাবে হোক যদি সমাধান করতে পারো, তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে করবে। কিভাবে ব্যাংক ও গ্রাহকের ওসি হিসাবে কাজ করে তা ব্যাখ্যা করো। কিভাবে ব্যাংক ও গ্রাহকের ওসি হিসাবে কাজ করে তা ব্যাখ্যা করো। গ্রাহকের প্রতি ব্যাংকের যে দায়িত্ব, ব্যাংকের প্রতি গ্রাহকের যে দায়িত্ব, সেটা একটি পিরামিডের চিত্র আকারে এখানে উপস্থাপন করছি। দেখো, সততা। তাহলে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, গ্রাহক কিন্তু সৎ হতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, ঋণ নিলে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। সুদ আদায়, তাহলে গ্রাহক অবশ্যই সুদ দিতে বাধ্য থাকবে। সতর্কতা, গ্রাহককে অবশ্যই ব্যাংকের বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, একটি দলীয় কাজ রেখেছি। কিভাবে গ্রাহকের সাথে ব্যাংকের চুক্তিবদ্ধ সম্পর্কে সৃষ্টি হয় তা বর্ণনা করো। আমি আবারও বলছি, কিভাবে গ্রাহকের সাথে ব্যাংকের চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তা বর্ণনা করো। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়নে চলে যাই। ব্যাংকিং ব্যবসায়ের ভিত্তিমূল কি? তাহলে ব্যাংকিং ব্যবসায়ের ভিত্তি কি? নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছ। তো ব্যাংকার হিসেবে কাকে গণ্য করা হয়? তাহলে ব্যাংকার কি? যিনি ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তিনি হচ্ছে ব্যাংকার। এরপরে গ্রাহককে, হ্যাঁ বলো দেখি। হ্যাঁ, ঠিক বলেছ, যিনি ব্যাংকের হিসাব করেন তিনি হচ্ছে গ্রাহক। ডেটর ও ক্রেডিটর সম্পর্ক ব্যাখ্যা করো। নিশ্চয়ই তোমাদের এতক্ষণে বোঝা হয়ে গেছে যে আদান প্রদানের সম্পর্কটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক। গ্রাহকের প্রতি ব্যাংকের কি কি দায়িত্ব রয়েছে এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। ব্যাংকের প্রতি গ্রাহকের কি কি দায়িত্ব রয়েছে। মূল্যায়নের আমরা সর্বশেষ শেষ হলো। এখন আমরা একটি বাড়ির কাজে চলে যাই। এই বাড়ির কাজটি তোমরা স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। একজন সচেতন নাগরিক হিসেবে তুমি কিভাবে ব্যাংকের প্রতি দায়িত্ব পালন করতে পারো তা বর্ণনা করো। আমি আরো বলছি, একজন সচেতন নাগরিক হিসেবে তুমি কিভাবে ব্যাংকের প্রতি দায়িত্ব পালন করতে পারো তা বর্ণনা করো। তো শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। তো আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা এটা শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ দিবে। তো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ।